আপনারা গাছটি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন এর নিচের পাতাগুলো সবে হলুদ হতে শুরু করেছিল। এমন একটি ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে যে ছত্রাকনাশকটি মনে করেন আপনি পাতায় স্প্রে করলেও সেটি গোড়া অবধি পৌঁছে যেতে পারে। এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, প্রাণের কৃষির পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি টমেটো ক্ষেতে দাঁড়িয়ে আছি। টমেটোর একটি অন্যতম প্রধান রোগ টমেটো গাছ হঠাৎ করে মারা যাওয়া। যখন গাছে ফুল ফল আসে ঠিক এইরকম টাইমেই টমেটো গাছটি হঠাৎ করে মারা যাচ্ছে। তো জাস্ট এমনই একটি টমেটো গাছ আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন। আপনি যদি 2024-25 অর্থ বছরের টমেটো চাষি হয়ে থাকেন, আপনার ক্ষেত এখন যদি টমেটো গাছের ঠিক এই রোগে আক্রান্ত থাকে, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। তো চলুন বন্ধুরা, আর দেরি কেন, শুরু করা যাক। প্রথমে আমি যেমনটি বলছিলাম যে টমেটো গাছ হঠাৎ করে মারা যাওয়া। আপনি লক্ষ্য করবেন আপনার গাছে যখন ফুল ফল আসে ঠিক এমন টাইমে এই গাছগুলো মারা যেতে থাকে, বিশেষ করে যারা আগাম টমেটো রোপণ করে। গাছটি মূলত দুটি রোগের কারণে মারা যায়, একটি ফিউজেরিয়াম উইল্টিং এবং একটি ব্যাকটেরিয়াল উইল্টিং। নেমাটোড এই গাছ মরে যাওয়ার ক্ষেত্রে বা রোগাক্রান্ত করার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করে। মনে করেন আমাদের চাষিরা যে চাষে পারদর্শী থাকে ঠিক সে সেই ফসলটি বারবার চাষ করতে থাকে। ধরেন একজন আখ চাষ করলো, সে প্রতি বছর সেই আখই চাষ করতে থাকে একই জমিতে, এবং একজন টমেটোয় পারদর্শী, তাহলে সে টমেটোই চাষ করে। তো দেখা যায় যে আমরা একই জমিতে যখন বারবার একই ফসল আবাদ করি, তো সেক্ষেত্রে এই আমাদের গাছগুলো এই রোগাক্রান্ত বা পোকার আক্রমণটা বেশি হয়। এর কারণ কি? আমরা যে জমিতে চাষ করি সেই জমিতে এই গাছের জীবাণু, এই জীবাণুগুলো বসবাস করে এবং বংশ বিস্তার করে। তো আমরা সাধারণত বীজ শোধনের কথা শুনেছি, মাটি শোধনটা তেমন একটি পরিচিত না, খুব কমই কৃষকরা আমাদের মাটি শোধন করে থাকে। আমরা কিভাবে মাটি শোধন করতে পারি? মনে করেন আপনি একটি পলিথিন দিয়েও আপনি আপনার এই জমিটাকে শোধন করতে পারেন। তো পলিথিন দিয়ে কিভাবে আপনি আপনার জমিকে শোধন করবেন? পলিথিন দিয়ে আপনি আপনার পুরো জমিটা ঢেকে দিলেন এবং প্রখর রৌদ্রতাপ সেখানে যখন পড়বে তখন ভিতরে একটা গুমোট পরিবেশ সৃষ্টি হবে। সেভাবেই কিন্তু এই রোগের জীবাণুগুলো মারা যাবে। হট ওয়াটার মানে গরম জল দিয়েও কিন্তু আমরা এই সেম কাজটি করতে পারি। যে আপনি যদি আপনার জমিতে গরম জল প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু জীবাণুগুলো মারা যেতে পারে। তো এই অপশানগুলো যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি ফর্মালডিহাইড ব্যবহার করতে পারেন। ফর্মালডিহাইড দিয়েও কিন্তু আপনি আপনার জমি শোধন করে নিতে পারেন। এগুলো যদি আপনার কাছে ভালো না লাগে, তাহলে আপনি ব্লিচিং পাউডারও আপনার জমিতে ব্যবহার করতে পারেন। ব্লিচিং পাউডার ব্যবহার করলে আপনার জমিটা শোধন হয়ে যাবে। এবং সবশেষে আমি বলবো, বায়োডার্মা অথবা ট্রাইকোডার্মা ব্যবহার করেও কিন্তু আপনি আপনার জমিকে শোধন করে নিতে পারেন। আমার হাতে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ফিউজেরিয়াম উইল্টিংয়ে আক্রান্ত। আপনারা গাছটি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন এর নিচের পাতাগুলো সবে হলুদ হতে শুরু করেছিল। হ্যাঁ, বেশ কয়েকটা দিন সময় নিয়ে তারপর কিন্তু এই গাছটা মারা গেছে। আপনারা লক্ষ্য করবেন যে গাছটি অনেক দিন সময় নিয়ে, মনে করেন 3 দিন 4 দিন বা 5 দিন সময় নিয়ে একটি গাছ মারা যাচ্ছে, সেটি নিশ্চিতভাবে আপনারা বুঝে নেবেন যে এটি ফিউজেরিয়াম উইল্টিং। এবং ফিউজেরিয়াম উইল্টিংয়ের আরও একটি লক্ষণ আমি বলে দিই, যে আমরা এই গাছের এই গোড়ার দিকে, এই গোড়াটা যদি আমরা এখান থেকে যদি আমরা কেটে ফেলি, তো এর ভিতরে লাল একটা দাগ দেখা যাবে। এক কথায় মনে করেন যেটি সময় নিয়ে মারা যাচ্ছে, যে গাছটি সময় নিয়ে মারা যাবে, তো সেটি ফিউজেরিয়াম উইল্টিং। তো ফিউজেরিয়াম উইল্টিং হলে আপনারা কি করবেন? ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। যেহেতু ছত্রাকজনিত রোগ, তো এমন একটি ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে যে ছত্রাকনাশকটি মনে করেন আপনি পাতায় স্প্রে করলেও সেটি গোড়া অবধি পৌঁছে যেতে পারে। মানে প্রবাহমান যে ছত্রাকনাশকগুলো আছে, যেমন কার্বেন্ডাজিম গ্রুপ, কার্বেন্ডাজিম গ্রুপের নোইন, অটোস্টিন, ব্যাবিস্টিন, এরকম অনেক ধরনের ছত্রাকনাশক আপনারা বাজারে পেয়ে যাবেন। তো যে কোনো একটা কার্বেন্ডাজিম গ্রুপের খুব ভালো একটি ছত্রাকনাশক পার লিটার জলে 2 গ্রাম হারে আপনি ব্যবহার করবেন। তো জাস্ট আপনি যখন স্প্রে করবেন, তখন সমস্ত গাছ ভিজিয়ে, গাছের গোড়া ভিজিয়ে এবং মাটি ভিজিয়ে স্প্রে করে দিয়ে যাবেন। প্রথম যেদিন স্প্রে করবেন তার 5 দিন পর একবার এবং 7 দিন পর আরও একবার, মোট 3 বার আপনাকে এই স্প্রেটা দিতে হবে। তো ব্যাকটেরিয়াল উইল্টিং হলে আপনি
কি করবেন, কিভাবে বুঝবেন? তো আপনার গাছটি মনে করেন ব্যাকটেরিয়াল উইল্টিং হলে হঠাৎ করে মারা যাবে। একটা সুন্দর দেখতে একটা গাছ খুব ভালো আছে, আপনি সকালবেলায় দেখলেন ভালো, বিকেলবেলায় গিয়ে দেখলেন যে গাছটি হঠাৎ করে মারা গেছে। জাস্ট এটি কিন্তু ব্যাকটেরিয়াল উইল্টিং। তাহলে গাছটি আপনি উঠায় এনে গাছটির যে কোনো একটা ডাল বা গোড়ার অংশটা আপনি কেটে নেবেন। জাস্ট এতটুকু কেটে আর স্বচ্ছ একটি কাঁচের গ্লাসের 1 গ্লাস পানির ভিতরে সেই কাটা অংশটি দেবেন। যদি দেখেন যে কাটা অংশ দিয়ে উজ বেরোচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে নিশ্চিত এটি ব্যাকটেরিয়াল উইল্টিং। তো ব্যাকটেরিয়াল উইল্টিং হলে আপনি কি করবেন? তো ব্যাকটেরিয়াল উইল্টিং হলে আপনাকে বাজারে এখন কিছু কিছু ব্যাকটেরিয়া নাশক পাওয়া যায়। যেমন আমি ব্যাকটাপের কথা বলি, ব্যাকটাপ একটা ব্যাকটেরিয়া নাশক, কিমিয়া আছে এরকম ধরনের। বা আপনি বায়ো কিছু ব্যাকটেরিয়া নাশকও পাওয়া যায়, যেমন বায়োলিন। যদি বায়োলিন ব্যবহার করেন তাহলে আপনি পার লিটার জলে 1 মিলি, এবং ব্যাকটাপ যদি আপনি ব্যবহার করেন তাহলে পার লিটার জলে 1.5 গ্রাম, এবং কিমিয়া যদি ব্যবহার করেন তাহলে আপনি পার লিটার জলে 2 গ্রাম। এর যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনারা এই ওষুধগুলো সুন্দর করে ড্রামে গুলে এই সমস্ত গাছ ভিজিয়ে, গাছের গোড়া ভিজিয়ে স্প্রে করে দিয়ে যাবেন। জাস্ট এটিও এরকম, প্রথম যেদিন স্প্রে করবেন তার 5 দিন পর আরেকবার স্প্রে করবেন, এবং তার 7 দিন পর আরও একবার, মোট 3 বার আপনি স্প্রে করে দেবেন। তো আমি যে পদ্ধতিগুলো আপনাকে বললাম, যে আপনার ক্ষেত রোগাক্রান্ত হয়ে যাওয়ার পরে যখন আপনি এই ছত্রাকনাশকগুলো বা ব্যাকটেরিয়া নাশকগুলো আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে মনে করেন কি যে একেবারে রাতারাতি মনে করেন আপনি 1 বার স্প্রে বা 2 বার স্প্রে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ক্ষেত ভালো হয়ে যাবে না। কারণ এই জীবাণুগুলো আপনাকে বুঝতে হবে যে আপনি বছরের পর বছর একই জমিতে একই ফসল চাষ করার কারণে এই জীবাণুগুলো কিন্তু মাটিতে অবস্থান করছে। তো জীবাণুগুলো মাটির, তো আপনি যখন গাছে স্প্রে দিচ্ছেন, গাছে যেগুলো আছে সেগুলো মারা যাচ্ছে। তো এই হারটা আপনি যখন এই স্প্রেগুলো দেবেন, ওষুধ দিয়ে স্প্রে দেবেন, এই গাছ মৃতের হারটা কমে যাবে। মনে করেন আপনার স্প্রে দেওয়ার আগে আপনার গাছ 10টা মারা যাচ্ছিল, স্প্রে দেওয়ার পরে দেখলেন আপনি 4টা মারা গেছে। জাস্ট এইরকম হারটা আস্তে 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 কমে আসবে। এবং আমার পরামর্শ থাকবে, আপনারা একই জমিতে বারবার একই ফসল কখনোই আবাদ করবেন না। শস্য পর্যায়ে অবলম্বন করবেন, মাটি শোধন করবেন, এবং বেশি বেশি জৈব সার দেবেন। তো দর্শক বন্ধুরা, সবশেষে আমি বলবো যে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।